নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে বাণী তো আপাতত মিথ্যে প্রমাণিত হয়, কারণ মৌলি কোথা থেকে সেই মেয়েটার একটা গার্লফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড জোগাড় করে নিয়ে চলে আসে, আর সে মিথ্যে কথা বলে মেয়েটাকে ভয় দেখিয়ে নিয়ে চলে যায়, তাতে বাণী মিথ্যা প্রমাণিত হয়। তাতে করে বাণী সবার কাছে আরও খারাপ হয়, বাণীকে সবাই অবিশ্বাস করতে থাকে, শুধুমাত্র অনিরুদ্ধ ছাড়া। তো এবার মৌলি বলছে, তাহলে তুমি তোমার গালটা এগিয়ে দেবে বলেছিলে, যদি তুমি মিথ্যে প্রমাণিত হও তাহলে এবার গালটা এগিয়ে দেবে। তো বাণী চুপ করে দাঁড়িয়ে আছে, বাণী শুধু কথাগুলো ভাবছে। ও নিজের মুখেই বলেছিল যে যদি ও মিথ্যে প্রমাণিত হয় তাহলে ওর গালটা এগিয়ে দেবে, সেই গালেই যাতে মৌলি চড় মারে। তো এবার মৌলি চড় মারতে গেলে অনিরুদ্ধ এসে হাতটা ধরে নেয়। খবরদার, একটা হাত যদি তুমি এগিয়েছো তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আর বাণীকে বলছে, মৌলি তো থেমে যায়, বাণীকে বলছে যে তুমি চিন্তা করো না বাণী, কেউ তোমাকে বিশ্বাস করুক বা না করুক, আমি করি, চলো এখান থেকে। এই বলে বাণীকে নিয়ে চলে যায়। এদিকে মৌলি মনে মনে বলছে খেলা তো এবার শুরু হবে, এই বলে সোফাতে মন খারাপ করে বসে পড়ে। তার বাবা মা ভাবছে যে মেয়ের সাথে খুব খারাপ হয়েছে, মেয়েকে সান্ত্বনা দিতে এলে বলছে প্লিজ মম আমাকে একা ছেড়ে দাও। এই বলে ওর মা কিছু বলতে গেলে বাবা বলছে ছেড়ে দাও, ওকে একা থাকতে দাও। এই বলে ওর মাকে, তারপর এই যে মৌলির গ্র্যান্ড মামি সবাই ভেতরে চলে যায়। এবার মৌলি ফোন করেছে ইয়েকে, ওর ওই শয়তান ছেলেটাকে যার সাথে বিয়ে করবে বলে ঠিক করেছে। তো বলছে যে ওই ছেলেটা বলছে হ্যাঁ কী খবর, বিয়ের ডেট ফিক্সড করতে কবে আসছো? বলছে যে আগে ওই বাণীর মুখটা বন্ধ করার ব্যবস্থা করো, তারপরে বিয়ের স্বপ্ন দেখবে, ঠিক আছে? না হলে বিয়ের কথা ভুলে যাও। এই বলে গুড বাই বলে ফোনটা রেখে দেয়। তখন আসে বান্টি, এসে বলছে কি কেমন মাখনের মতো কাজ করলাম বলুন। মানে ওই প্রশান্ত বলে ছেলেটাকে এই ঠিক করে এনেছিল, কারণ বাণীরা যখন ওই মেয়েটার কাছে পৌঁছে গেছিলো তখন সেই খবরটা বান্টি চুপ করে মৌলিকে দিয়ে দিয়েছিল, কারণ ও ফলো করছিল, আর মৌলি তখন এই ব্যবস্থা করেছে। তাই বলছে কেমন মাখনের মতো কাজ করলাম বলুন, তাহলে এবার আমার বকশিসটা? বলে হ্যাঁ হ্যাঁ পাবে পাবে। বলে একটু বেশি দেবেন? বলে হ্যাঁ হ্যাঁ সব পাবে, চিন্তা নেই, শুধু আমি যেটা বলছি সেটা করে যাও, আর এই ব্যাপারগুলো যাতে গ্র্যান্ড মামি জানতে না পারে। তো ওর গ্র্যান্ড মামি অলরেডি পেছনে দাঁড়িয়ে শুনছে। বলছে কেন, কি জানতে পারবে না গ্র্যান্ড মামি? মৌলি ভয় পেয়ে যায়। বান্টিকে বলছে রাস্তা থেকে কুড়িয়ে আনলাম, বাবা মা নেই, অনাথ ছেলেকে খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, আর এখন মানে অন্যের গুলামি খাটছো, মানে এর ভাই বলছে। বলে না না, আমি তো আমার জীবনটা আপনার কাছেই বন্ধক রেখেছি, তাকে কখনো হতে পারে? মৌলি ম্যাডামের একটু মনটা ভালো ছিল না, তাই আর কি। এবার বান্টি কিছু বলতে গেলে মৌলি এগিয়ে বান্টিকে চুপ করিয়ে দেয়। তো এই গ্র্যান্ড মমি মৌলির এ তো ভালো করে বুঝতে পারে নয়নতারা। এই মনে মনে বলছে তোমার চালাকি আমি ঠিক বুঝতে পারছি, এবার আমাকেই সত্যিটা কি খুঁজে বের করতে হবে। ওই প্রশান্ত না সর্বশান্ত কে আছে, তার কাছে গিয়ে আমাকেই কথা বলতে হবে, এমনটা ভাবছে নয়নতারা। এদিকে দেখা যাচ্ছে যে ঈশানী আর পিনাকি মিলে কিন্তু বাণীর ব্যাপারে আলোচনা করছে। তো পিনাকি বলছে বাণী এমনটা করতে পারবে আমি কখনো ভাবিনি। আচ্ছা, মৌলির বিয়েটা আটকে ওর কী লাভ বলো তো, বারবার মৌলির বিয়েটা কেন আটকে দিচ্ছে? তো ঈশানী বলছে আমি যেই বাণীকে চিনতাম এই বাণী হচ্ছে একদম আলাদা, এই বাণীকে আমি চিনি না, তাই বলছে। ঠিক তখন নকুল ঢোকে। তো নকুল বলছে যে দেখ পিনাকি, নকুলের ব্যাপারটা হয়েছে যে একটু শর্ট টাইম মেমোরি লসের মতো, মাঝে মধ্যে কিন্তু স্মৃতি ফিরে আসছে কিন্তু শর্ট টাইমের জন্য, আবার সেটা চলে যাচ্ছে, এরকম ব্যাপার। তো সেরকমই ওর একটু ফিরে এসছে। তো পিনাকিকে বলছে দেখ পিনাকি, আমি তো তোর ভাই, আমি তো তোর দাদা, তুই তো আমার ভাই, নিজের না হলেও কিন্তু তুই আমার ভাই, ঠিক আছে? তো আমি তোকে একটা সত্যি কথা বলতে চাই, এই সত্যিটা শুনলে এখন তোদের রায়বাড়ির যেই পরিস্থিতি আছে হয়তো ভবিষ্যৎটা পুরোটাই বদলে যাবে। তো তার দাদার এই সমস্ত কথা শুনে তারা কিন্তু অবাক হয়ে যায়। ঈশানী বলছে আপনি বসুন দাদা বসুন। তো এবার বসেছে, তো বলছে দেখ এটা সত্যি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা, হ্যাঁ আমি তোকে বলবোই ভাবছি, যেটা শুনলে সত্যি সব কিছু বদলে যাবে। একটু হেয়ালি করলাম মনে হচ্ছে না, তবে এটা কিন্তু সত্যি কথা। শোন, যেটা গুরুত্বপূর্ণ কথা, রায়বাড়ির আসল উত্তরাধিকারী হচ্ছে, রায়বাড়ির যেটা আসল উত্তরাধিকারী যে সে হলো, এই বলতে গিয়ে ওদিকে অন্তরা আর আর্য ওর বাবাকে খুঁজছে, বাবা বাবা করে ঘরে ঢুকে পড়ে। আর ঠিক সেই সময় নকুলের মেমারি যা ফিরে এসেছিলো তাও চলে যায়। তো এবার তো বলছে যে ও বাবা এখানে কিছু মনে করবে না, আন্টি আসলে বাবা চলে এসছে, কখন আমরা খেয়াল করিনি। বলে না না, তোমার বাবার স্মৃতি ফিরে এসছে, একটু দাঁড়াও। তো পিনাকি বলছে বল দাদা বল, কী বলতে চাইছিলি? রায়বাড়ির উত্তরাধিকারী, রায়বাড়ির আসল উত্তরাধিকারী কী বলতে চাইছিলি, বল বল। আর কিছু মনে পড়ছে না। বলে তাই কি কি বলতে চাইছিলাম, একটা ছড়া বলি, এক ছিল দুষ্টু মেয়ে আর এক ছিল ভালো মেয়ে, অত্যন্ত ভালো, এই টাইপের একটা, দুর্দান্ত ভালো, এই টাইপের একটা ছড়া বলছে। তো ঈশানী বলছে দাদা কি হয়েছে বলুন না, কি বলতে চাইছিলেন বলুন। কিন্তু আর কিছুতেই মনে পড়ছে না। ঈশানী পিনাকি বুঝতে পারে যে আবার দাদা সব কিছু ভুলে গেছে। তো অন্তরা বলছে কী যে হচ্ছে না, এরকমই হচ্ছে জানো তো। এই বলে ওরা বুঝিয়ে বাজিয়ে ওদের বাবাকে ঘরে নিয়ে চলে যায়।
তো এবার ঈশানী পিনাকি আলোচনা করছে যে কিছু তো একটা বলতে চাইছিল, মৌলি কোনো কিছু করেনি তো, বলে কিছু তো একটা বলতে চাইছিল, কিন্তু ওরা আপসেট হয়ে পড়ে যে শুনতে পেলো না, ব্যাপারটা মেমারিটা চলে গেল, এরকম একটা ব্যাপার। এবার অনিরুদ্ধ এসছে বাজার নিয়ে। তো তখন ওর মেয়ে বলছে, বাবা মায়ের কি হয়েছে, মা সকাল থেকেই কেঁদে যাচ্ছে, নিজের গালে চড় মেরে যাচ্ছে। তখন বলছে, তাই, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে মায়ের কাছে মার মনটা ভালো করে দিচ্ছি, ঠিক আছে, মাকে দুঃখ পেতে দেবো না। তো এই বলে এবার বাণীর কাছে যায়। বাণী তখন ওর বাবার ছবি দেখে খুব কাঁদছে, খুব কাঁদছে। তো অনিরুদ্ধকে দেখে ছবিটা লুকিয়ে নেয়। তো এবার অনিরুদ্ধ যখন আসে কাছে, তখন অনিরুদ্ধর হাতটা ধরে হাওয়া করে কাঁদতে থাকে। এরপর অনিরুদ্ধ একটু মানে ওরকম হয় যে একটু জড়িয়ে মানে বুকে আগলাতে যাবে, কিন্তু তখন পারে না, হাতটা আটকে যায়। তখন বাণীকে বলে, বাণী তুমি বসো, বসায় বাণীকে। বাণী বলছে, কি থেকে কি হয়ে গেল বলুন তো, কি থেকে কি হয়ে গেল, আমি তো এমনটা করতে চাইনি, ওই ছেলেটা তো সত্যি ভালো না, মৌলি দিদিমণির জীবন তো শেষ হয়ে যাবে, আর তার সাথে পুরো রায় পরিবার জীবন শেষ হয়ে যাবে। তো কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা কি করে হলো, এই প্রশান্তনাকে কি করে চলে এলো, আমরা যে মেয়েটার কাছে পৌঁছলাম, আমরা তাকে নিয়ে যাব প্রমাণ হিসেবে, এই সব খবরগুলো ওই ছেলেটার কাছে কি করে আগে থেকে পৌঁছে গেল। তখন বলছে, যে অনিরুদ্ধ বলছে, এক্স্যাক্টলি, তার মানে কেউ তাদেরকে ফলো করছে, এবার কে সেটাই বুঝতে পারছে না, তাহলে এবার সেটা খুঁজে বের করতে হবে। তাই অনিরুদ্ধ বলছে, এবার আমাদেরকে খুব বুঝে শুনে স্টেপ ফেলতে হবে, আর সব কিছু প্রমাণ সহ, প্রমাণ ছাড়া আমরা কেউ আর কোনো কথা বলবো না। বাণী বলছে, ওই ছেলেটা ওই বাড়িতে ঢুকলো, রায় পরিবারের সবার জীবন নষ্ট হয়ে যাবে, রায় পরিবারকে ধ্বংস করে দেবে, মৌলি দিদিমণির জীবনও নষ্ট করে দেবে। অনিরুদ্ধ বলছে, তুমি কার কথা ভাবছো, কাদের কথা ভাবছো, যারা তোমাকে অপমান করলো। তখন বাণী বলছে, আসলে কোথাও না কোথাও ওই বাড়ির সাথে না একটা মিনি সুতোয় বেঁধে বেঁধে রয়েছি আমি, ওই বাড়ির কারো কিছু হলে না আমার খুব খারাপ লাগে, বুকটা কেঁপে ওঠে, তাই সত্যিটা খুঁজে বের করতেই হবে। তো এই কথা বলতে বলতে অনিরুদ্ধর কাছে একটা ফোন আসে। তো অনিরুদ্ধ বলছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, আসলে নতুন রেস্টুরেন্টের প্ল্যানিং নিয়ে একটা মিটিং আছে, এই বলে অনিরুদ্ধ বেরিয়ে পড়ে। এবার বাণী যখন ঘর থেকে বেরিয়ে আসে, তখন সেখানে চলে আসে সেই ছেলে, মানে ওই মৌলির যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলে, সে তার দলবল নিয়ে চলে আসে, আর বাণীদের বাড়িতে জিনিসপত্র ফেলতে থাকে, ভাঙচুর করতে থাকে, এরম করতে থাকে। তো বাণীর শাশুড়ি, বাণীর মামনি সবাই মিলে আটকাতে থাকে, কি করছো, কি করছো, করো না, এরকম করো না। বাণী কিন্তু চুপচাপ শুধু দেখে যাচ্ছে, বাণীর চোখে একটু ভয় টয় নেই, বরঞ্চ ওই ছেলেটা কি করছে না করছে এই সমস্ত কিছু কিন্তু দেখে যাচ্ছে। এবার যখন ভাঙচুর হয়ে যায়, তখন ছেলেটা বলছে, এটা শুধু ট্রেলার মাত্র, এরপরে পুরো ফিল্মটা দেখাবো, যদি তুমি আমার ব্যাপারে নাক গলাতে বন্ধ না করো, এই বলে চলে যায়। তো এবার মানে তার সাথে এই ধমকিও দিয়ে যায় যে তোমার মেয়ে অমুক স্কুলে পড়ে না, মেয়ের নাম তানিয়া, কোন রাস্তা দিয়ে যাওয়া আসা করে সেটাও কিন্তু জানি, তো একটু সাবধানে থাকবে, মানে মেয়ের ইয়ে নিয়ে ভয় দেখিয়ে যায়। বাণী একটাও কথা বলে না, একদম চোখে চোখ রেখে বড় বড় করে তাকিয়ে চুপচাপ শুনতে থাকে কি বলছে। তো এবার চলে যাওয়ার পর বাণীর শাশুড়ি মারা বলছে যে, শুনলি কি বললো, কি বলে গেল। তো বাণী বলছে, আমি একটুও ভয় পাইনি মামনি, বরঞ্চ আমার মনে হয়েছে যে ওই ছেলেটা ভয় পেয়েছে, সেই জন্যই তো এই বারবারন্তটা করে গেল, যাতে ওর সত্যিটা সামনে বেরিয়ে না আসে। এই বলে ঘর বাড়ি সব গোছাচ্ছে, পরিষ্কার করছে, আর বলছে, বাণী বলছে, আমার একটা কথা ভেবে অবাক লাগছে, এই ছেলেটা যা কিছু করলো এটা এর একার কাজ নয়, এর পেছনে অন্য কারো মাথা আছে। বলে মানে? বলছে যে এই যে আমাদের এই ঠিকানা, তারপরে আমার মেয়ের নাম, স্কুলের নাম, কোন রাস্তায় যাওয়া আসা করে, এটা তো জানার কথা নয়, আমার মনে হচ্ছে এর পেছনে মৌলি দিদিমণি আছে। বলে কি বলছো? বলে হ্যাঁ, না হলে এত কিছু ইনফরমেশন এর কাছে থাকতো না। কিন্তু মৌলি দিদিমণি এটা কেন করছে, এই ছেলেটাকে বিয়ে করার জন্য কেন এত বড় কাণ্ড করছে, এটাই আমাদের খুঁজে বের করতে হবে। এই কথা বলতে বলতে বাণীর কাছে একটা ফোন আসে। অন্তরা ফোন করেছে। ফোন করে বলছে, কি করছো বৌদি? আমি বাড়িতে একাই আছি, ভালো লাগছে না, তাই ভাবলাম ফোন করি। বলে কেন, নকুল কাকা, আর্য, এরা সবাই কোথায়? তখন বলছে যে সবাই মিলে, এমনকি পিনাকি আঙ্কেল, মানে ঈশানী আন্টি, সবাই মিলে আর কি বাবাকে হসপিটালে নিয়ে গেছে। তো আমি বাড়িতে একাই আছি, আর ওদিকে ওই মৌলি আছে আর ওর ঠাম্মি আছে। বলে কি, ওরা দুজন আছে বাড়িতে, আর কেউ নেই? বলে না। তখন বাণী বলছে, শোনো তাহলে, আমি তোমাকে যা যা বলছি তুমি ঠিক তাই তাই করবে। এই বলে বাণী অন্তরাকে কিছু একটা শিখিয়ে দিচ্ছে ফোনে, আর অন্তরা সেটা মন দিয়ে শুনছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।